হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সন্ধ্যা রাত ৮:৩০ ঘরে। সারাদিনের প্রহরে তপ্ত রোদের শরীর জ্বালাপোড়া করলেও এই ভরসন্ধ্যায় আকাশের জল করা তারার নিচে স্নিগ্ধ ধরণী ঠান্ডা হয়ে বইছে। ভ্যাপসা গরমে তামাটা ভাবটা আর নেই। শীতল পরিবেশে শীতল হাওয়া মন শরীর জোড়ানোর জন্য যথেষ্ট, কিন্তু এই শীতল পরিবেশেও হৃদের মতন মেজাজি মানুষের মন ঠান্ডা হওয়ার হয়তো সম্ভব না। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভ করছে সে। চোয়াল শক্ত করে ক্ষিপ্ত মেজাজ, ডান হাতে জ্বলজ্বল করছে তাজা রক্তের কাটা দাগটা। এই কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশের সিটে বসে থাকা রাদীপ। সে অপরাধীর ন্যায় ভাইয়ের পাশে চুপচাপ বসে উসখুস করছে। পেছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদীপের মতন অপরাধী না হলেও সে সাংঘাতিক ভয়ে আছে হৃদের ড্রাইভিং করা নিয়ে। হৃদ রাগের মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট না করে বসে। আসিফ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার, পারছে না হাওয়া করে কাঁদতে হৃদের ভয়ে। আবার হৃদকেও কিছু বলতে পারছে না। তাহলে আর রাদীপের উপরে হওয়া সব রাগ সোজা আসিফের উপরে চলে যাবে। সেজন্যই আসিফ এক প্রকার বাধ্য হয়ে চুপ রইল। তবে রাদীপ অপরাধী মুখ করে চুপি বারবার হৃদের আহত হাতগুলোর দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিংয়ে হাত চালানোর জন্য তার বাহু মাংসপেশি ফুলে কালো শার্টটার ওপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বের হতে চাচ্ছে বডি। কোনোয়ে গোটানো শার্ট, হাতগুলো এলোমেলো। শার্টের হাতগুলো এলোমেলো। কালো শার্টের উপর রক্তের ছিটাগুলো কালো দাগ হয়ে আসছে। তখনকার অফিসের পরিপাটি হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে, যাকে এক দেখায় মানুষ বলবে সে মারামারিতে ওস্তাদ। রাদীপ শুকনো গলায় ঢোক গিলল। ভয়ার্ত চোখে আওড়ালো হৃদের বাম হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে। কাঁচ ভেঙে থেতলে গেছে ঘড়িটা, আর সেই কাঁচ ভাঙা হৃদের হাতের শিরায় ঢুকে কাটা ছিঁড়ার মতন দাগ হয়েছে। রাদীপ বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্য। আজ ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয়ই রাদীপকেই বকবে, কিন্তু রাদীপ বা কি করবে? ও কি জানতো নাকি যে হঠাৎ এমন হামলা হবে ওর ওপর? কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে ফেঁসে গেছে সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো তাহলে হয়তো আজ রাদীপের মৃত্যু হতো আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্করভাবে আহত করে রাস্তায় ফেলে যেত। এমনিতেই হৃদের আসার আগেই লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গোন্ডা লোকগুলোর সংখ্যায় বেশ ছিল, প্রায় ২০-২৫ জনের মতন হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলেই পালাতে গিয়ে তারাও আহত হলো। রাদীপের তো গায়ে হলুদের পাঞ্জাবি জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে। সাথে রাদীপের কপাল, গাল, গালে, হাতে, গলায়, বুকে, পিঠে প্রায় অনেক জায়গায় কাটা ছিঁড়ার দাগ রয়েছে।
রাদিফ অপরাধীর ন্যায় ভারী শ্বাস ফেলে আজকের ঝামেলাটার মূলত তাদের বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা ধরেই করা হয়েছে রাদিফের ওপর। বংশ পরম্পরায় রাদিফদের পরিবারের সকলে রাজনীতির সাথে জড়িত। বলতে গেলে বাপ দাদা বড় বাবা সকলে রাজনীতি করত। এই সূত্রে হৃদও এসবে জড়িত। রাদিফও জড়িত আছে, তবে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজ ছাড়া তাকে আর দেখা যায় না এসবে। মূলত তারা একজন রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেজন্যই তাদের গোপন সূত্রের সংখ্যাও বেশি। রাদিফ মূলত এসব রাজনীতিতে বেশ একটা জড়ায় না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলেই রাদিফকে দুর্বল পয়েন্টে বানিয়ে মারতে চেয়েছিল। সময়মতো হৃদ চলে আসায় এই যাত্রায় প্রাণে বাঁচল সে। রাদিফ বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকে পড়াশোনার জন্য। পেশায় সে একজন ডাক্তার, এবার ডাক্তারি ইন্টার্নশিপ করছে। রাদিফ দেশে যখন আসে তখন বাবা মা আর ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটায়। আসলে তাদের বাবা মার সম্পর্কের অবনতির জন্য রাদিফ দুই ভাই বাবা মার সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটাও একত্রে হয়েও আজ বিচ্ছিন্ন। রাদিফ হতাশার ভারী শ্বাস ফেলে হৃদকে উদ্দেশ্য করে অপরাধী গলায় শোধালো, ভাই, তোমার কাটা হাত থেকে এখনো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করা দরকার। তুমি গাড়িটা আসিফকে চালাতে দাও, আমি তোমার হাতে ব্যান্ডেজ করে দেই। রাদিফের কথা থামতে বেশ জোরে ব্রেক কষল হৃদ। হঠাৎ ব্রেক কষায় পেছন থেকে আসিফ আর সামনে থেকে রাদিফ দুইজনের সামনে ঝুঁকে গেল মুহূর্তেই। তাড়াহুড়োয় দুইজনের ঠিক হয়ে বসার আগেই হৃদ শক্ত চোয়ালে স্টিয়ারিং চেপে বলল, বের হো। তাড়াহুড়োয় রাদিফ আর আসিফ দুইজনেই সোজা হয়ে বসল। আসিফ তো ভয়ে একদলা থুতু মুখে ছিটিয়ে নিল। জানটা তার হাতে চলে এসেছিল হঠাৎ হৃদের ব্রেক কষায়। মনে হচ্ছিল এই বুঝি ইন্নালিল্লাহ পড়বে নিজের ভাগ্যের ফেরে আজ সে বেঁচে গেল। কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই এভাবে হঠাৎ ব্রেক কষে গাড়ি চালালে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই কখন কি হবে সে ভেবে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসিফের আকাশকুসুম চিন্তার ধ্যান কাটালো রাদিফের অধৈর্য গলায়। হৃদকে শুধিয়ে রাদিফ বলল, মানে কি হয়েছে ভাই, বের হব কেন? স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিরমির করে হৃদ একই গলায় বলল, আইসে বোথ আর আউট নাও। হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করেই পিছনের দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায়। কিন্তু রাদিফ তারপরও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই, আমি একটু থাকি না তোমার সাথে? নো, নেভার, আউট। অজ্ঞাত হৃদের ধমক খেয়ে রাদিফ গাড়ি থেকে নেমে দেখল ওরা ফাহাদের বাড়ির গেটের সামনে। মাথার ওপরে ফেরি লাইটের ছাদ। বিয়ে বাড়ির হইচই, গান বাজনা কানে আসছে তাদের। আসিফ রাদিফ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হৃদকে এক পলক দেখে এগুলো বাড়ির ভেতরের দিকে। হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করল নিজের রাগ কমানোর। গরম মেজাজ নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলে আরো মেজাজ খারাপ হবে তার। এত মানুষের ভিড় দেখে হৃদ এই মুহূর্তে ভুলেও এসব বিয়ের ঝামেলায় আসতো না। বউটা আজ যদি এই বিয়ে বাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না। কিন্তু বেহায়া মনটা সে এসব বোঝাতে পারছে না। বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলে সে বাধ্য হয়ে মনের পেছন
এখানে এসেছে, নয়তো সে কখনো এত বেহায়া হতো না। তার বেহায়া মন আর তার বেয়াদব বউ দুটাই তার কথা শোনে না, খালি অবাধ্যের মতন একটা অপরটাকে খোঁজে। হৃদ পরপর ভারী শ্বাস টেনে নিজের রাগ কমাতে চেয়ে ব্যর্থ হলো। কিছুক্ষণ দম ধরে বসেও রইল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো অকারণে আরো মেজাজ খারাপ হলো তার। হৃদের এই বালের মেজাজটা চট করে খারাপ হয়ে যায়। একবার মাথা গরম হয়ে গেলে তৎক্ষণাৎ শান্ত হতে পারে না সে, সময় লাগে। হৃদ সিটে বসে গাড়ির ড্রয়ার থেকে এক টুকরো সাদা রুমাল নিয়ে ডান হাতের কাটা জায়গায় পেঁচালো। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানে না, তবে মুহূর্তেই সাদা রুমালটা লাল রক্তের দাগ হয়ে গেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা ঘড়িটা খুলে ছুঁড়ে ফেলল গাড়ির সিটে। ততক্ষণে আসিফ বাড়ির ভেতরে প্রবেশ করা শেষ। কাউকেই আর দেখা যাচ্ছে না। হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভেতরে ঢোকালো, তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না, বরং বাড়ির ভেতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করালো ফেরি লাইটের ছাদের নিচে। এদিকটা একটু আবছায়া অন্ধকার আছে, মানুষের আনাগোনাও কম, সেজন্য গাড়িটা এখানে দাঁড় করালো হৃদ। বউয়ের সাথে দেখা করে সে এবার চলে যাবে তাই। হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো। মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে এগোলো। দৃষ্টি তার তখনও বাম হাতের শিরায় কাটা ছেঁড়ার জায়গার ওপরে। হৃদ গাড়ি থেকে নেমে 2 কি 3 কদম সামনে এগোলো। 4 কদম ফেলবে এর মধ্যেই কেউ ঝড়ের গতিতে পা ফেলে হৃদের কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় এতে হৃদ তাল হারালো, তাই তার ওই 2-3 কদম সামনে বাড়ানো পাগুলো মুহূর্তেই পিছু হেঁটে ধারাম করে গাড়ির বন্ধ দরজায় বাড়ি খেলো পিঠ। এতটা জোরে সোরে খেলো যে হৃদের পিঠের ধাক্কায় পুরো গাড়ি সহ নড়ে উঠল। তক্ষুনি হৃদ চোখ খিচে বন্ধ করল। তার পিঠে ব্যথা পেল, কিন্তু মায়া তখনও পা ফেরে হৃদের কোলে বসে রইল, গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। বিস্ফোরণের হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে, কে তার কোলে। হৃদের রুমাল বাঁধা হাত অটোমেটিক চলে গেল মায়ের কোমরে। বেশ তবদা খাওয়ার মতন ঘোরের মাঝে রইল হৃদ। তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে আসলে কি হয়েছে তার সাথে। সবটা বুঝতে পেরেই হৃদের রাগ পুনরায় তিলমিলিয়ে উঠল। ক্ষিপ্ত মেজাজ আরো ক্ষিপ্ত হলো। কোথা থেকে কোন উটকো ঝামেলা এসে তার কোলে চড়েছে, এত বড় সাহস! হৃদের ক্ষিপ্ত হাত তক্ষুনি চালান হলো মায়ার হাতে। শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইলে মায়া মুহূর্তে হৃদের সেই হাতটা ঝাড়া দিয়ে ফেলতে ফেলতে উহু শব্দ করল নাকচ করে। হৃদের হাত থামে। থমকে যাওয়ার ভঙ্গিতে তার বুক কেঁপে ওঠে বউয়ের উপস্থিতি বুঝে। শক্ত হাতটা মুহূর্তেই নরম হয়ে আসলো। তিলমিলিয়ে ওঠা রাগটা পানি পানি হলো। ঘোর থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যে এই অসময়ে তার বুকে হামলা করে চড়বে সেটা হৃদ গুণাক্ষরেও ধারণাতে ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়। গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়েই মায়ার 2 হাত জড়িয়ে নিল। এই প্রথম হৃদ মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটা কাছ থেকে।
ক্ষেত্রেও হয়তো তাই। দুইজন দুইজনকে এই প্রথম আলিঙ্গন করল। হৃদের বেয়াদব মন তার বউয়ের পাল্লায় পড়ে বুকের ভেতরে লাফিয়ে বেড়াচ্ছে নেচে কুদে। খুশিতে এখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ার কোমর চেপে চেপে একটু উপরে তুলল। কোল থেকে মায়ের পা পিছলে যাচ্ছে বলে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরল। মায়ার ভার নিজের বলিষ্ঠ হাতে নিল। মায়া তখনও দুই হাতে হৃদের গলা জড়িয়ে সেখানে মুখ ডুবিয়ে বসে। সারা শব্দ দুইজনের কারোরই নেই। অনুভবে দুইজনেই নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ার কোমরে তো অন্যটা সোজা চলে গেল মায়ার খোপা করা চুলের মুষ্টিতে। মায়া হৃদের খোপা করা চুল মুষ্টিবদ্ধ করে পিছনে টানল। মায়াকে নিজের মুখোমুখি করতে মায়ার চুলের ব্যথায় নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে রইল। তারপরও উফ শব্দ করল না। হৃদ মায়ার মুখের ওপর ঝুঁকেই তার অশান্ত চোখ আওড়িয়ে তাকালো মায়ের বন্ধ চোখের কম্পিত পাতার দিকে। তারপর চোখ ঘোরালো মায়ের গালে পড়া দুগাছি চুলের দিকে, তারপর নাক, তারপর মায়ার টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে। সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চলল মায়ার থুতনি বেয়ে খালি গলার দিকে, তারপর আরো একটু নিচে। মায়ের গায়ে বাসন্তী রাঙা শাড়িটার সাথে যেন মায়ের গায়ের রংটাও মিলে গিয়ে জলজল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ের গাল থেকে দৃষ্টি ঘোরালো মায়ার টকটকে শাড়ি লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখের পাতার দিকে। হৃদের শ্বাস যেন মায়ের মুখে আছড়ে পড়ছে, ঠিক তেমনি মায়ার শ্বাসও হৃদের নিজের উপর অনুভব করল। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইল। হয়তো সে সিরিয়াস হচ্ছে। হৃদ উত্তেজনায় কামুক হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ার পিঠ গাড়ির বন্ধ দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়ার মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ার খোপা থেকে হৃদের হাতটা এবারও আরো শক্ত হলো। মায়ার খোপা দেওয়া গাঁদা ফুল মালা হৃদের শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁত পিষে বলল, হেজাব কই তোর? মায়া ব্যথা পেল। তারপরও মুখে উফ শব্দ বের হলো না, বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ থেকে। হৃদের গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গিয়ে মায়ার চুল সহ খোপা খুলে যায়। অল্প কিছু চুলও সেই মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে। মায়া খুবই আস্তে করে কম্পিত গলায় কোনো রকমে বলল, আপুর হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য তোকে কে লাইসেন্স দিয়েছে আমার অবাধ্য হওয়ার? তোকে বলেছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না? হেজাব পরিসনি কেন? মায়ের কথা বলল না, বরং চোখ বন্ধ করে সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ার শরীরের কম্পনের টের পেল। মায়ার চোখ মুখের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় বলল, কোলে চড়েছিস কেন? কোলে চড়েছিস কেন? আমি যদি কিছু করে দিই তাহলে কাঁদবি। মায়া তীব্র লজ্জায় মুহূর্তে হৃদের হাতের মধ্যে দিয়ে গলা জড়িয়ে ধরে মুখ ডোবালো। হৃদ মায়ের লজ্জা আঁচ করতে পেরে বলল, আমি নেগেটিভ ফিল করছি হৃদ। বলতে বলতে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এর মধ্যেই আরাফ খান কোথা থেকে বাগড়া দিয়ে খাক ছেড়ে হৃদ হৃদ বলে ডাকতে ডাকতে এদিকে এগিয়ে আসতে লাগলো। আরাফ খানের ডাকে হুঁশ ফিরে মায়ার অস্থিরের ন্যায় তাড়াহুড়ো করে হৃদের কোল থেকে নেমে পালাতে চাইলে হৃদ মায়ার বাহু টেনে ক্ষিপ্ত মেজাজে শুধালো, কোথাও
যাবা না, আমার মন ভরেনি, কাছে আসো। হাই। আবারও একইভাবে আরাফ খানের খাঁকছাড়া ডাকে মায়া ভয়ে উত্তেজিত হয়ে ছটফটিয়ে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে স্থির হয়ে বলল, প্লিজ ছাড়ুন, দাদাভাই এদিকে আসুক প্লিজ। না। আরাফ খানকে নিকটে আসতে দেখে মায়া ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে অন্য পথে দৌড়ালো। হৃদ তখনকার মায়ার খোপার ফুল ছিঁড়ে দেওয়ায় মায়ার হাঁটু সমান চুলগুলো দৌড়ে তালে দোল খেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে পিছন থেকে মায়ার দৌড়ে চলে যাওয়া দেখল। বউটা তার ঝড়ের গতিতে এসে হৃদকে এলোমেলো করে দিয়ে আবারও হাওয়া বেগে পালিয়ে গেল। হৃদের ক্ষিপ্ত মেজাজ আরো ক্ষিপ্ত হলো যখন আরাফ খান ডাকতে ডাকতে হৃদের নিকটে এসে দাঁড়ালো। আরাফ খান কিছু বলবে তার আগেই হৃদ রাগে কটমট করে বলল, তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদাভাই। আই জাস্ট হেট দ্যাট। আরাফ খান হৃদের খোঁজে এগিয়ে এসেছিল রাদিফের সম্পর্কে জিজ্ঞাসা করতে। রাদিফের ওপর কারা হামলা করেছিল সেটা জানবে। আসিফ বলেছিল হৃদ গেটের সামনের গাড়িতে বসা, সেই জন্যই তিনি এগিয়ে এসেছিলেন এদিকটায়। হৃদকেও খুঁজে পেলেন, কিন্তু হৃদ ওনার টাইমিং সেন্স নিয়ে কথা বলার মানেটা তিনি বুঝলেন না। সেজন্য তিনি অবুঝ গলায় হৃদকে শুধিয়ে জানতে চাইলেন, আমার টাইমিং সেন্স খারাপ মানে কি করেছি আমি? হৃদ দাঁত পিষে বলল, অনেক কিছু করেছো। আমার পার্সোনাল মোমেন্টে ব্যাগরা দিয়েছো। ইউ ডিস্টার্ব মি দাদাভাই। হৃদের কথায় কেমন বেকুব বনে গেল আরাফ খান। তার পর মুহূর্তে নাক মুখ কুঁচকালো। উনি হৃদের পার্সোনাল মোমেন্টে কিভাবে ঢুকলো? হৃদ এমনভাবে বলছে যেন হৃদ তার বউয়ের সাথে ছিল আর তিনি এসে তাদের রোম্যান্সের মধ্যে ঢুকে পড়েছেন। আরাফ খান অনেকটা ব্যঙ্গ করে হৃদকে খোঁচা মেরে বলল, তোর আবার পার্সোনাল মোমেন্ট? এমনভাবে বলছিস যেন বউয়ের সাথে ছিলি এতক্ষণ। হ্যাঁ। হৃদের সোজাসাপটা কথায় তিনি আবারও বিশ্বাস করল না হৃদকে, বরং ভ্রু উঁচু করে বলল, কি হ্যাঁ, আমারে মুরগি বানাস? না। তাহলে তোর বউ কোথা থেকে আসলো? হৃদ পাল্টা প্রশ্ন করে বলল, তোমার বউ কোথা থেকে আসছে? আমি তো বিয়ে করেছি। তাহলে আমিও করেছি। হৃদের কথায় যেন আরাফ খান বেশ মজা পেল। মুখে কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে হৃদকে খোঁচা মেরে গর্ব করে বলল, তোর কি মনে হয় তুই আমাকে এত সহজে মুরগি বানাতে পারবি? পারবি না তো। আমার চুল কিন্তু এমনি পাকে নাই, বুঝলি? বেশ কটূক্তি করতে করতে পাকিয়েছি। আরাফ খানের গর্বিত গলার কথায় হৃদ কপাল কুঁচকে ওনার মুখের দিকে তাকিয়ে দু হাত পকেটে গুজে স্ট্রংলি দাঁড়াতে বলল, তোমার বুদ্ধির লেভেল সত্যি অসাধারণ দাদাভাই। প্রশংসা না করলেই নয়। সেজন্যই তোমাকে আমার কষ্ট করে মুরগি বানাতে হবে না, তুমি নিজেই মোরগ হয়ে বসে আছো। হৃদের খোঁচা মারা কথায় থমথমে খেয়ে গেলেন তিনি। আরাফ খান প্রতিবার হৃদকে বিরক্ত করে মজা পায় বলেই তিনি সবসময় হৃদের পথ আটকে দাঁড়ায়। হৃদও বিরক্ত হয়। সেজন্যই উনি এজন্যই ওনার আনন্দ হওয়াটা বেশ থাকে। কিন্তু আজ তিনি হৃদকে বিরক্ত করতে গিয়ে যেন নিজেই হেনস্থা হচ্ছেন। উনি হৃদের কাছে জানতে চেয়ে বললেন, তাহলে তোর বউটা কে শুনি? এই বিয়েবাড়ির সবথেকে সুন্দরী নারীটি আমার বউ।
এবার সরো। হৃদের কথায় তৎক্ষণাৎ আরাফ খান আহাজারি করে বলতে লাগলো, সর্বনাশ হৃদ, তুই আমার বইয়ের উপর নজর দিয়েছিস? হৃদ আরাফ খানের কথায় বিরক্ত গলায় ঝেড়ে বলল, তোমার অমন বুড়ি বউয়ের প্রতি নট ইন্টারেস্ট দাদা ভাই। তোমার থেকেও সুন্দরী বউ আমার আছে। এবার সরো, বউয়ের কাছে যাব। হৃদ আরাফ খানকে পাশ কাটাতে চাইলে তিনি আবারও তাড়াহুড়োয় হাতের লাঠি উঁচিয়ে হৃদকে বাধা দিতে দিতে বলল, আরে শোন না, যাস কই? কথা তো শুনে যাবি নাকি? পারবো না, সরো। আরে শোন না, এমন করিস কেন? দাদা ভাই, আমি বিরক্ত হচ্ছি। আরে বাহ, সাব্বাস, কাজের কাজ করেছিস একটা। তুই আরো বিরক্ত হ। আমি দেখি তুই বিরক্ত হোস বলেই তো আমি আসি তোর কাছে, নয়তো কি আসতাম বল? হৃদ রাগে এবার সত্যি সত্যি আরাফ খানকে পাশ কাটিয়ে চলে গেল। আরাফ খান হাসতে হাসতে হৃদের চলে যাওয়া দেখলো আর ভাবলো, কিছুক্ষণ আগে তিনি বুক ব্যথার কত নাটক করলো, অয়নকে নিজের কাছে আটকে রাখলো, হেনা খানকে ব্যস্ত রাখলো। মূলত তিনি সবার প্রথমে জানতে পেরেছিলেন রাদিফ ঝামেলায় পড়েছে। বিষয়টা হেনা খানের কানে যাওয়ার আগেই তিনি এই নাটকটা করলো, যাতে হেনা খান ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন। উনি আসিফকে দিয়ে হৃদকে খবর পাঠিয়েছিলেন রাদিফের উপরে হামলা হওয়ার বিষয়ে। হৃদ নিজের ভাইকে বাঁচিয়ে নিবে সেটা উনি জানতো, হয়েছিলও তাই। তবে ওনার বউ আর মেয়েদের চিল্লাচিল্লিতে যেন বিয়ে বাড়ির আনন্দ নষ্ট না হয়, সেজন্য তিনি কৌশলে বুক ব্যথার নাটকটা করলেন। কিন্তু হৃদকে বিরক্ত করতে ওনার বরাবরই আনন্দ লাগে, মজা পান। বাড়িতে ওনার কথায় হৃদ ছাড়া আর কেউ বিরক্ত হন না বলেই তিনি বারবার হৃদের কাছে আসেন। কিন্তু তিনি এবার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন হৃদ কেমন বউ বউ করছে কথায় কথায়। আসলে হৃদের বউ আছে নাকি হৃদ মিথ্যা বলে বেড়াচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন না তিনি। হৃদ মিথ্যা বলে না সেটা তিনি জানেন, কিন্তু হৃদের মতন ঠ্যাটা মানুষ গোপনে বিয়ে করেছে সেটাও বিশ্বাস হচ্ছে না ওনার। তিনি কি শশীকে একবার জিজ্ঞাসা করে দেখবেন দুজনে আসলে বিয়ে করেছে কিনা? আজ বাতাসে তোরে শুধু প্রেমময় গন্ধটা ভাসল, দৃষ্টিতে দৃষ্টি মিলল। হৃদ ধূপধাপ পায়ে ছাদে উঠতে উঠতে নীরবে চোখ ঘুরিয়ে মায়ার সন্ধান করল। এত ভিড়ে মানুষের মাঝে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকালো। সে ফ্রেশ হয়ে এসেছে মাত্র, তবে গায়ের পোশাকটা পাল্টায়নি। বউটা চলে গেলে সেও চলে যাবে নিজের বাসায়, এখানে থাকবে না। হৃদ কপাল কুঁচকে ছাদের এক কোনায় সফট ড্রিঙ্কের এরিয়াতে গিয়ে দাঁড়ালো। ওয়েটার থেকে লেমন জুসের গ্লাসটা হাতে নিয়ে আবারও চারদিকে অনুসন্ধানের চোখ ঘোরালো গ্লাসে চুমুক দিতে দিতে। হৃদের অপেক্ষার প্রহর কাটিয়ে মায়াকে দেখা গেল বেশ কয়েক মিনিট পরেই ছাদের সিঁড়ি বয়ে শ্রেয়ার সাথে উপরে উঠছিল। হৃদের খুলে দেওয়া তখনকার চুলগুলো মায়া আবারও খোপা করে সেখানে লাল টকটকে গোলাপ গুজেছে। দুহাতে গাঁদা ফুলের মালাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে। হৃদ বুঝল বউ তার আবারও পরিপাটি হয়ে এসেছে। হৃদের নিভে যাওয়া খিদাটা আবারও জাগলো বউকে কাছে পাওয়ার। হাতের লেমন জুসের গ্লাসটা চুমুক দিতে দিতে মায়ের দিকে কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া শ্রেয়ার পেছন পেছন স্টেজের দিকে হাঁটতে হাঁটতে ঘাড় বেঁকে হৃদের দিকে তাকাতেই মুহূর্তে চোখাচোখি হলো দুইজনের। লজ্জায় মায়া নুয়ে পড়ল। তৎক্ষণাৎ নতমস্তিষ্ক হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়ায়। উফ, কি লজ্জায় আড়ষ্ট হওয়া মায়া নিজের শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচিয়ে পেঁচিয়ে শ্রেয়ার পেছনে হাঁটতে আবারও ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। পুনরায় হৃদের শান্ত চোখে চোখ মিলতে মায়া আবারও সে একই কাজ করলো। এবার মায়া সরাসরি তাকালো না,
বারবার হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়ায় বরং মায়া আর চোখে হৃদকে দেখে হাঁটতে লাগলো। হঠাৎই আকস্মিক ধাক্কা খেল শ্রেয়ার পিঠের সাথে। মায়া নাক শ্রেয়ার মাথায় ঠুকে যেতেই হকচকিয়ে নাকে হাত ঘষছে মায়া। ততক্ষণ মায়া নতমস্তিষ্ক হয়ে হাঁটায় হঠাৎ শ্রেয়ার দাঁড়িয়ে যাওয়াটা লক্ষ্য করেনি ও। হৃদের সামনে এমন কাণ্ড ঘটায় মায়া লজ্জায় পড়ল। এক হাতে নাক ঘষতে ঘষতে শ্রেয়ার দিকে তাকাতেই শ্রেয়াও পিঠ ফিরে মায়াকে কপাট গলায় বলল, কি রে বোন, দিনে দুপুরে প্রতিবন্ধীদের মতন ধাক্কা খাইস কেন? কি কোনো সমস্যা? মায়া মাথা নাড়িয়ে না বোঝালো ওর কোনো সমস্যা নেই। অবশ্য শ্রেয়া বুঝল না মায়ার মতিগতি। বরং স্বাভাবিকের ন্যায় মায়া বাহু টেনে কাঁধ জড়িয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, পেছনে হাঁটছিস কেন? চল আমার সাথে। মায়াকে নিয়ে শ্রেয়া স্টেজের একপাশের কোণায় দাঁড়ালো। সামনে স্টেজে একদল ছেলে মেয়ে গ্রুপ ডান্স করছে। শ্রেয়া হাতে তালি দিতে দিতে হইচই করে সেই ডান্স ডান্স এনজয় করছে। মায়াও হাত মেলাচ্ছে, তবে সে উৎফুল্ল নয়, বরং ভীষণ অমনোযোগী। সকল মনোযোগ এই মুহূর্তে ছাদের অপর কোণায় দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদের অবস্থাও সেম, হাতের গ্লাসটা চুমুক দিচ্ছে আর মায়ার দিকে সেই তখন থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবারই দৃষ্টিতে দৃষ্টি মিলন ঘটছে আর মায়া লজ্জা পাচ্ছে। হৃদ খুবই মনোযোগ দিয়ে মায়ার সেই লজ্জা মিশ্রিত মুখটা পরখ করছে। অয়ন সবে এসেছিল ছাদের জুয়ের খোঁজে। এতক্ষণ রাদিফ আসিফকে ব্যান্ডেজ করছিল। সকল ঝামেলা মিটিয়ে মাত্রই অবসর হলো। জুয়ের সাথে তার দেখা করার কথা ছিল এই সন্ধ্যার দিকে, অথচ এখন রাত 9টা বাজতে চলল, এখনো সে দেখা করতে পারেনি। এর মাঝে অয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারকে বলতে তাদের যাওয়ার গাড়িগুলো বের করতে। হয়তো এখন চলেও যাবে তারা। যাওয়ার আগে জুয়ের সাথে একটু দেখা করা দরকার অয়নের। অয়ন কপালের একপাশ চুলকে জুয়ের খোঁজ করতে গিয়ে দেখল সেজুতির পাশে জুই দাঁড়িয়ে ডান্স এনজয় করছে। অয়ন সেদিকে এগোতে গিয়েও এগোলো না। আশেপাশে মানুষের ভিড় বেশ। এই মুহূর্তে জুইকে ডেকে দেখা করাটা ভালো দেখাবে না বলে অয়ন মত বদলালো। ফিরে আসতে চেয়ে চোখে পড়ল মায়ার দিকে। অয়ন হালকা কপাল কুঁচকালো। মায়ার মতিগতি বোঝার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল মায়াকে। দেখা গেল মায়া অকারণেই বারবার লজ্জায় সিটিয়ে যাচ্ছে, আবারও মিটিমিটি করে হেসে কোনায় তাকাচ্ছে। অয়ন মায়ার লজ্জা আর মিটিমিটি হাসির সুর ধরে চট করে বুঝা গেল আজ প্রকৃতিতে প্রেমের লক্ষণ। কিন্তু মায়া এত প্রেম আর ভাবসাব কার সাথে? হৃদ কি জানে তার বউ প্রেমে পড়েছে অন্য কারোর? যদি জানে তাহলে তাণ্ডব তো আজ একটা এখানেই হয়ে যাবে নিশ্চিত। অয়ন মায়ার দৃষ্টি অনুসরণ করল। কে জানের মায়া দয়া ছেড়ে হৃদ খানের বউয়ের দিকে নজর দিল, সেটা দেখতে চাইল। তারপর চট করে ঘাড় ঘুরিয়ে মায়ার দৃষ্টি অনুসরণ করে ছাদের কোণায় তাকাতেই দেখল হৃদ দাঁড়িয়ে লেমন জুসের গ্লাসটা নিয়ে। অয়ন মুহূর্তে হেসে ফেলল। আগুন দুই দিক থেকেই লেগেছে তাহলে। সে এবার একটু কেরোসিন ঢেলে আগুনটা না হয় আবারও বাড়িয়ে দিল। অয়ন স্টেজের দিকে না গিয়ে উল্টো পথে হৃদের কাছে গেল। হৃদের পাশাপাশি দাঁড়াতে হেয়ালি করে বলল, কিরে ভাই,
কিরে ভাই, এভাবে তাকিয়ে আছিস? মনে হচ্ছে বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলবি। কুনজর দিস কেন? চোখ সরা। হৃদ অনেকটা বিরক্তি নিয়ে অয়নের দিকে এক পলক তাকিয়ে আবারও ঘাড় ঘোরালো মায়ের উপর। অয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে হৃদকে দেখল সেও। তারপর পুনরায় হৃদের দিকে তাকালো। কিছু একটা ভাবতেই অয়নের মনে একটা প্রশ্ন জাগলো। মায়া কি হৃদের ব্যাপারে সব জেনে গেছে? কিন্তু কিভাবে? হৃদ কি সব বলে দিয়েছে? ভাবনাটা অয়নের মাথায় আসতেই চট করে হৃদকে প্রশ্ন করে জানতে চেয়ে বলল, অয়ন, মায়া কি তোদের সম্পর্কের কথা জেনে গেছে? হৃদ মায়ার দিকে দৃষ্টি স্থির রেখেই অন্যমনা গলায় বলল, বুঝতে পারছি না তো, তবে মতিগতি তো তাই বলছে। কিছু বলেনি মায়া? না। তুই জানতে চেয়েছিলি? না। তাহলে? কিছু না। মায়াকে কিছু না জানালে তো তোর সাথে প্রেম মায়া কি কিছু না জেনেই তোর সাথে প্রেম করছে? হৃদ তৎক্ষণাৎ অয়নকে উত্তর না দিয়ে চট করে তাকালো অয়নের মুখের দিকে। ওরা প্রেম করছে মানে? হৃদ কৌতূহল নিয়েই জানতে চেয়ে অয়নকে বলল, আমরা প্রেম করছি? হৃদের কথায় অয়ন স্বতঃস্ফূর্তর সাথে বলল, হ্যাঁ, তোদের দুজনের মতিগতি তো তাই বলছে। এই মুহূর্তে তোদের দুজনকে যে কেউ দেখলে বলে দিবে তোদের মধ্যে গভীর প্রেম সম্পর্ক চলছে। হৃদের সামনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, অয়ন হৃদের দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, কি? তোরা কি সত্যি রিলেশনে আছিস হৃদ? আমি বলতে পারছি না, সব ম্যাডাম জানে। ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা কর সে আমার সাথে রিলেশনে আছে কিনা। হৃদের ঘোর প্যাচের কথা অয়ন বুঝতে পারল। হৃদ এখনো নিজের সম্পর্কে মায়াকে কিছুই বলেনি, কিন্তু হৃদের মায়ের প্রতি এই আকর্ষণ কিসের? যদি না চিনে হৃদকে, নাকি মায়া জানে হৃদের সম্পর্কে, শুধু হৃদই বলতে পারছে না মায়া হৃদকে চিনতে পেরেছে কিনা। আচ্ছা, হৃদ যদি জানে মায়া তার স্বামী চিনতে পেরেছে, তাহলে হৃদ কি করবে? ওইদিকে শশীকে নিয়েও হৃদের পরিবারের বিয়ের কথা হচ্ছে। অয়ন সেটা নিজ থেকে শুনে এসেছে। ফাহাদের বিয়েটা হয়ে গেলেই হৃদ আর শশীর বিয়েতে হাত দিবে হেনা খান। তাহলে মায়ার কি হবে? অয়নের মনে একটা প্রশ্ন জাগলে সে কৌতূহলে হৃদকে প্রশ্ন করে বলল, যদি জানিস মায়া তোকে চিনতে পেরেছে, তাহলে কি করবি? সংসার করব। মানে তুই সংসার করবি? হ্যাঁ। যদি মায়া না মানে, তোর সাথে সম্পর্ক ভাঙতে চায়, তাহলে যেতে দিবি? রাতের শেষ প্রহরের ঘড়ির কাঁটা ভোর 4টার দিকে। ধরণীতে আজান পড়তে আরো অল্প কিছু সময় বাকি। মাত্রই মুক্তার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুলো গাদাগাদি করে। আজ বিয়ে বলে কথা, তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই। আরিফ সহ তার বাবা চাচা সবাই বিয়ের বাড়ির খাবারের দিকে সামলাচ্ছে। গরু জবাই থেকে শুরু করে বাবুর্চির কাজ পরিশোধ করছে এক একজন। বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমাচ্ছে, যাতে একটু আরামের জন্য। রুমে অল্প সংখ্যক হওয়ায় মানুষের সংখ্যা বেশি। প্রত্যেকটা রুমেই মেহমানরা গাদাগাদি করে শুয়ে। মায়া আর জুয়ের রুমে ওদের দুইজন ছাড়া আরো 5 সদস্য উপস্থিত। বাকি 5 জন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড। 7 সদস্যের মেয়েরা এলোমেলোভাবেই রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো। মায়ার জায়গা হলো নিচে। জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করল না, বরং অনেকটা অভিমান নিয়েই ফোনে কথা না বলেই শুয়ে পড়েছে খাটের একপাশে। আজ জুয়ের ফোনে কথা বলার কারণটা হলো রাদিফ বিয়েবাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে দেখা করেনি। সেজন্য জুই
অভিমানে অভিযোগ তুলে ফোন আলাপ না করে ঘুমিয়ে পড়েছে। মায়া মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো। ড্রিম লাইটের আলোয় দেখলো মেয়ে বান্ধবীদের রুমে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকতে। মায়ার মাথায় তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে রুমের নিচে শোয়ার জায়গা করায় মায়া অন্ধকারে হাঁটতে একটু অসুবিধা হলো বটে। মায়ের সাথে নিচে সুমি আর মাইশা শুয়ে, বাকি চারজন আড়াআড়ি ভাবে জুয়ের সাথে খাটে গ্যাদাগেদি করে ঘুমানো। মায়ার ড্রেসিং টেবিলের ওপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটাও হাতে নিল চার্জ থেকে খুলে। মায়ার পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলতে খুলতে আবছায়া অন্ধকারে হাঁটলো রুমের বারান্দার দিকে। তোয়ালেটা বারান্দার একপাশে মেলে দিয়ে ভেজা চুল পিঠে ছেড়ে ফোন নিয়ে বসলো বেতের মোড়ায়। ফোনে ডায়াল নাম্বারে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপ করে কল মিলিয়ে কানে ধরল। ভোরের 4টার দিকে হৃদ মায়ার কল রিসিভ করবে কিনা তা না জেনেই কল দিল মায়া। তবে মায়া বিশ্বাস আজ মায়ার কলটা রিসিভ হবে। আজ হৃদ মায়ার প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না। মায়া জানে এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে আছে, কিন্তু মায়ার ভেতরকার অস্থিরতায় ছটফটে সে ঘুমাতে পারছে না বলেই হৃদকে কল দিয়ে বসলো। যবে থেকে মায়া বুঝতে পেরেছে হৃদ মায়ার নিখুঁত স্বামী হয়, তখন থেকেই মায়ার ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে। এমন না মায়া হৃদকে বলে দিবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী রূপে। মায়া এমন কিছুই করবে না। হৃদকে ভুলেও জানতে দিবে না যে মায়া সেটা জেনে গেছে। বরং মায়া সেই আগের মতনই অচেনা একজন হয়ে থাকবে আর হৃদকে জানাবে এই লোক মায়াকে কম হেনস্থা করেনি, সবটা জেনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল। মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এবার মায়াও হৃদকে হেনস্থা করবে, তবে অন্যভাবে। হৃদ মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত আর মায়া হৃদকে মানসিক কষ্ট দিবে। এই লোকের কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলেও মায়ার নামও মায়া না। এই লোকের জন্য মায়া কি না করলো। শেষ পর্যন্ত সে স্বামীর খোঁজ করতে গিয়ে এই লোকের পায়ে পড়ল, অথচ মায়ার স্বামী সে নিজেই ছিল। মায়া অস্থির ছটপট দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এবার মায়াও ছেড়ে দেবে না, সহজে ধরা দিবে না এই লোককে। মায়া কিছুই জানে না, অজানা হওয়ার ভান ধরে এই লোকের কলিজা ছিঁড়ে খাবে। পরকীয়ার প্রস্তাব দেয় না মায়াকে, ঠিক আছে। মায়াও এই লোককে বোঝাবে পরকীয়া কাকে বলে। মায়া বেতের মোড়ায় পা ঝুলিয়ে বসলো। 2 পা দোলাতে দোলাতে পরপর হৃদকে কল দিল। প্রথমবার কল রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই হলো। মায়া কিছু বলার আগে ওপাশ থেকে মিষ্টি স্বরে একটা মেয়ের সালাম ভেসে আসলো। মায়ার বুকটাও মুহূর্তেই ধুপ করে উঠল। হৃদের ফোনে মেয়েলি কণ্ঠ শুনে থমকে বসলো। অজানা ভয়ে বুক ভারী হলো। উৎফুল্লতায় দোলানো পা দুটো থেমে গেল। কান খাড়া হলো, দৃষ্টি কুঁচকে আসলো। মায়ার নিশ্চুপতা বুঝে ফোনের ওপাশে থাকা আরো মিষ্টি কণ্ঠের স্বর ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মায়ার কোঁচকানো ভ্রু সোজা হলো। এত রাতে হৃদের ফোন কার কাছে হতে পারে ভেবে তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করল, আপনি কে? আমি শশী। আপনি কে মিস?
শশীর পরিচয় পেয়ে মায়ের বুক ভারী হলো। অজানা কষ্টে কণ্ঠের কথা আটকে আসলো, ঠোঁট কাঁপলো কান্নায়। শশীর সাথে হৃদের সম্পর্কের কথা মায়া আগেও অনেকবার শুনেছিল, কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এ বিষয়ে, কারণ মায়া তখন জানতো না হৃদ খান মায়ার নিখোঁজ স্বামী সেটা। মায়া আজ খানবাড়িতে যাওয়া অবধি হয়তো হৃদের সাথে শশীর বিয়ে হোক অবধি চাইতো হৃদের সাথে যাতে মায়ার বিয়ে হোক, কিন্তু এখন সে একই চিন্তা করতে গেলে মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় মনে হয়। মায়া এখন আর তেমন কিছু চায় না। মায়া নিজের স্বামীকে না দেখে এতই ভালোবেসেছিল যে সামনে হৃদ খান হোক আর যেই হোক না কেন, মায়া সদরে নিজের স্বামী হিসেবে মানুষটাকে গ্রহণ করতে। কিন্তু তাই বলে মায়া কোনো দুশ্চরিত্রের মানুষকে স্বামী হিসেবে মানবে না কখনোই। এখন ভোর 4টার দিকে। এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশীও হৃদের কাছেই আছে। দুইজন একত্রে কি করছে? আচ্ছা, দুইজন কি একই রুমে? দুইজনের সম্পর্ক এতটাই ডিপ হয়ে গেছে? মায়া কি দুইজনের মাঝে চলে এসেছে? মায়ার ধ্যান আবারও ভাঙল শশীর মিষ্টি স্বরের কথায়। শশী সেই আগের ন্যায় মায়ার উদ্দেশ্যে বলল, হ্যালো মিস, শুনছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, কাকে চাই আপনার? উনি কোথায়? শশী সন্দিহান গলায় জিজ্ঞাসা করে, উনি কে? ফোনটা যার সে কোথায়? জি সেই রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে আপু। হ্যাঁ, কিন্তু আপনি কে? ফোনে নাম সেভ আছে আপু, সেখান থেকে দেখে নেন। ফোনে বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ। কিন্তু হৃদ খানের তো বিয়ে হয়নি। আমি তার ফিয়ন্সে। তাহলে আপনি কে? আপনি ফিয়ন্সে? হ্যাঁ আমি। হ্যাঁ, কিন্তু টুট করে মায়ার কলটা কেটে গেল। শশীর বাকি কথাগুলো শোনার আগেই মায়া কলটা কেটে দিয়েছে। শশী সত্যি বলছে, মায়া জানে হৃদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে। তখন মায়ার এত গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথাটা শুনতে। হাহাকার করে জ্বলছে মায়ার মন। মায়ার হঠাৎ করেই যেন কিছুই ভালো লাগছে না। অসহ্য তেতোয় ভরে উঠছে মন। হাতের ফোনটা ঠাস করে ফেললো পাশের চেয়ারে। মাথা ঝুঁকে দুই হাতে মুখ ঢেকে নিঃশব্দে ফুঁপিয়ে উঠল। আর তাতে মায়ার ভেজা চুল পিঠ গড়িয়ে পড়ল ফ্লোরে। চুলের সিক্ত পানিতে ফ্লোর স্যাঁতসেঁতে ভেজা হলেও মায়া সেদিকে লক্ষ্য করল না। নিজেকে শুধু তৃতীয় পক্ষ মনে হলো। দুই মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এমন যার কোনো মূল্য নেই। একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়। তাকে মানুষ তুচ্ছ মনে করে দিন শেষে উগড়ে ফেলে অপ্রয়োজনীয় জিনিসের মতন। মায়া নিজেকে শুধু তাই মনে হলো হৃদ আর শশীর সম্পর্কে। হবে নাই কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোনটা থাকা মানেই দুইজন এই রাত পর্যন্ত একত্রে আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? হৃদ খান কি দুই নৌকায় পা দেওয়া মানুষ? বউ রাখবে, আবার গার্লফ্রেন্ডও চালাবে। মায়া তো স্বেচ্ছায় হৃদ খানের মতন মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ের ভাগ্য
বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? হৃদ খান যদি শশীকে বিয়ে করতে চায় তাহলে মায়া কোনো ক্ষমতা নেই সেটা ঠেকানোর। তাছাড়া দেখা গেল হৃদ খানের সঙ্গে শশীর মতন পারফেক্ট কাউকেই মানায়। শশী পড়াশোনায় ওয়েল এডুকেটেড, দেখতেও মায়ার থেকে উঁচু, লম্বা আর সুন্দরী। হৃদের হাইটের সাথে যায়। সবচেয়ে বড় কথা, মায়ার মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে। শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। হৃদ খানের বংশ স্ট্যাটাসের সাথে শশীর মতন কাউকে মানায়। মায়াকে নয়। মায়া শুধু অমন মরীচিকার পেছনে ছুটে নিজের আত্মসম্মান খোয়াচ্ছে। মায়াকে এখনো হৃদ খানের বড়লোকি পরিবার মেনে নেবে না। তারা শশীকে হৃদের বউ হিসেবে খানবাড়িতে চায়। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এর বেশি কিছুই না। যতই হৃদ খান মায়ার প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যে নয়। সেই সম্পর্কের কথা সবাই জানে। এমনকি হৃদ নিজেও এখনো অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্ক নিয়ে। কখনোই অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্ক নিয়ে। এমনটা তো হতেই পারে হৃদ মায়াকে বউ হিসেবে চেনার পর মায়ের প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে। সে আসলেই দুই নারীতে আসক্ত। এখন মায়ার উচিত না হৃদ খানের থেকে নিজেকে দূরে রাখা? অবশ্যই উচিত। যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায়, সে লোক আর যাই হোক না কেন সে মায়ার স্বামী হতে পারে না। মায়া সারা জীবন সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়া নিজের জান দেবে, তারপরও নাম দেবে না। সে এই হৃদকে কখনো গ্রহণ করবে না যদি শশীর সাথে হৃদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়েবাড়িতে এত হইচইয়ের মধ্যে মায়া চুপচাপ। বিয়েতে মায়ার মধ্যে খুবই বেশি উৎফুল্লতা না দেখা গেলেও একদমই নীরব দেখা যায়নি। সবার মতন করে বোনের বিয়েতে সাজগোজ করলো, কিন্তু সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে। জুইও সেম তাই করলো। মায়ের মাথায় হেজাব করতে গিয়েও করলো না হৃদের কথা মনে করে। হৃদ তো শশীর সাথে সম্পর্কে আছে, তাহলে মায়া কেন হৃদের কথা মেনে হেজাব পরবে না? মায়ার অনেকটা জেদ ধরেই হেজাব পরল না, বরং বিয়ের গেটের বরের সাথে হৃদকে দেখতে না পেয়ে আরো হতাশ হলো। মায়া প্রথম থেকেই জানতো হৃদ বিয়ের বাড়ির ঝামেলার মধ্যে সে আসবে না। হলো তাই, কিন্তু তারপরও মায়া অবুঝ মনে হৃদের অনুপস্থিতিতে আরো বিষিয়ে গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রী ফাহাদের সঙ্গে সকলের উপস্থিতি ছিল, এমনকি অয়ন রাদীপ দুইজনও ছিল। তাহলে সবার সাথে হৃদ আসলে কি এমন হতো? এই হৃদের জন্য আসিফও কোথাও যেতে পারে না, নিজেও যায় না, আবার আসিফকেও যেতে দেয় না। মন খারাপে মায়া বউ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসল। যাবে না বলে। মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো। সামনে মায়ের বিয়ে, এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়া দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করলো। কিন্তু জুই মায়াকে ছাড়া একা
নাদিম অবশ্য মায়ার যাওয়া নিয়ে তেমন আপত্তি জানায়নি, বরং সে নিজে থেকেই মায়ার যাওয়া নিয়ে আরিফকে অনুরোধ করে জানায়। মায়া ছোট মানুষ, বড় বোনের বিয়ের আনন্দ যেন মাটি না হয়, সেজন্য মায়াকে বরযাত্রীর সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবার মায়ার বোনের শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটাও শিওর করে। মায়ের মন খারাপের উদাসীনতা আকাশসম হলো যখন দেখল মায়ের পাশের সিটে শশী বসে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসি ভাবে ভদ্রতা দেখিয়ে মায়ের সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে। মায়ার মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে আর হতেও পারে না। কথাবার্তার আচার ব্যবহার যথেষ্ট ভদ্র। এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে সেটা কিভাবে যেন শশী বুঝতে পেরেই মায়াকে হাসানোর চেষ্টা করছে। অথচ মায়া শশীকে কিভাবে বলবে যে সে আসলে শশীর জন্যই মন খারাপ করে বসে আছে। মায়ার নিজেকে খুবই ছোট মনে হলো। খুব কষ্ট বুকে ভারী করে তাকালো কোলের উপরে শশীর ফর্সা হাতের দিকে। কি সুন্দর ঝলঝল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাতের তুলনা করলো। মায়ের হাতটা হলুদ ফর্সা বলে মায়ের মনে কেমন অসন্তুষ্ট হলো। শশীর মতন সাদা ফর্সা হলেও হতো। মায়া শশী বরাবর হতে পারত। মন খারাপ সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরে শশীকে এড়িয়ে জুঁয়ের কাঁধে মাথা ফেলে ছিল, কিন্তু শশী মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে জুঁয়ের কাঁধ থেকে মায়ের মাথাটা নিজের কাঁধে নিল, যাতে জুঁয়ের কষ্ট না হয়। শশী এত ভালো আচরণে মায়া সত্যি সত্যি কেঁদে বসল। ঘুমের মধ্যে ফুপানোর শব্দে শশী তাড়াহুড়োয় মায়ের কাঁধ চেপে মুখে তুলে জিজ্ঞাসা করতে লাগলো, মায়ের কি হয়েছে, কেন কাঁদছে সে? মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ার কান্নার বেগ আরো বাড়ল। মায়া কিভাবে বোঝাবে শশীকে? ওকে দেখেই তো মায়ের কান্না পাচ্ছে। রাত 9টা পেরিয়ে 10টার ঘরে। ফাহাদের 3তলা বাড়িতে মেহমানের ঠাসা। বাড়ির বড়রা নিচের তলায় মেহমানদের খাবারের তদারকিতে ব্যস্ত। মুক্তাকে বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায়। মায়া জুঁই এতক্ষণ মুক্তার সাথে বসেছিল, কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন ভাবিরা। সেজন্য মায়া আর জুঁই সেজতির সঙ্গে দোতলায় ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। মায়ের মন খারাপে জুঁইও পাশে চেপে বসলো। ফাহাদের বাসায় এসেও মায়া অবুঝ মনে হৃদের খোঁজ করলো, কিন্তু অয়নের কাছে জানতে পারল হৃদ বিয়ে বাড়িতে আসেনি, তার এসব পছন্দ না। মায়া যে ফাহাদের বিয়েতে আসলো, তারপরও তাকে একবার দেখতে আসলো না হৃদ। আসলে মায়া ঠিকই ভাবে হৃদ মায়াকে পছন্দ করে না। মন খারাপে মধ্যে সেজতি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার আয়োজন করে বসলো। সোফার টেবিলের উপরে বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসলো। মায়া অবশ্য খেলতে চাইল না, কিন্তু সেজতির মুখের উপর না করতে পারেনি বলেই সেও চুপচাপ বসলো। খেলায় মায়া, জুঁই, সেজতি, শ্রেয়া আর সেজতির কয়েকজন কাজিন বোনদের মধ্যে চলল। একত্রে খেলা যখন জমে উঠল, তখন মায়াও নিজের মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল। উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে কয়েকজনকে ট্রুথ অ্যান্ড ডেয়ার দিল। শেষবার যখন জুঁই বোতল ঘোরালো, তখন দোতলার ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ, রাদীপ, অয়ন। মেয়েদের খেলার হইচইয়ের মাঝে সবাই প্রথমে ছেলে 3জনকে তেমন লক্ষ্য না করলেও শেষবার যখন বোতল ঘোরাতে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়ল, তক্ষুনি মায়ার দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো 2জনের।
হৃদ মায়ার উৎফুল্ল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। মায়া হৃদের তীক্ষ্ণ নজরে হঠাৎ গাল ফুলালো। সেজুতি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড নিবে তখনই বাধা দিল মায়া। সেজুতি মায়ারকে বাধা দিতে গিয়ে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারোর দিকে ঘুরে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটার দিকে অনুসরণ করে দরজার সামনে হৃদকে এক পলক আড়চোখে তাকিয়ে সেজুতিকে আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ের টার্ন আপু, বোতল যার দিকে ঘুরেছে এখন সে উত্তর দিবে আপু। মায়ের কথায় সবাই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে অয়ন রাদিফের মধ্যস্থে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল। সেজুতি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি? হৃদ ভাই কি আমাদের সাথে খেলছিল নাকি যে বোতল ঘুরলেই হলো? তুমি ছাড়ো এসব, আমি আবার নতুন করে বোতল ঘোরাচ্ছি। মায়া জেদি গলায় সেজুতি শুনিয়ে বলল, উনি উত্তর দিবে আপু। সেজুতি কিছু বলার আগে শ্রেয়া মায়ার হাত চেপে বাধা দিয়ে বলতে চাইল, মায়া তুই হৃদ ভাইকে এসবের মধ্যে টানিস না বোন, হৃদ ভাই যে রাগী মানুষ তোকে। শ্রেয়ার কথার মাঝে মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়ের প্রশ্ন করার ধরনে প্রশ্ন কম, হৃদ থেকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার। উপস্থিত সবাই কেমন বিস্ময়ে মায়ার সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবেই নিল হৃদ মস্ত বড় একটা ধমক দিবে মায়াকে, অথচ মায়ার এমন অদ্ভুত প্রশ্ন করার কয়েক সেকেন্ড পরও পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে। মায়া তখন অস্থিরের ন্যায় উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে। হৃদ তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলো 6 সেকেন্ডের মাথায়। নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ার অদ্ভুত প্রশ্নর উত্তর দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কোন বাড়ি? নিজের বাড়ি। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছিলেন? হ্যাঁ। সত্যি? আহা কি প্রেম! অয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর হৃদ চট করে অয়নের কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো অয়নের দিকে। অয়ন হৃদের দৃষ্টি বুঝে ফেলে গা জ্বালাভাবে হাসল। হৃদ বিরক্ত নিয়ে দৃষ্টি ঘোরালো মায়ার দিকে। মায়া কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতন করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে দেখে হতভম্ব হয়ে এক একজন হাঁ হয়ে গেল। একবার মায়ার দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদ জীবনে সে কাউকে কৈফিয়ত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়ত নেওয়ার মতন করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তরও দিচ্ছে। এর মধ্যে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতন করে মিনমিন গলায় বলল, কাল রাতে ফোন কই ছিল আপনার? আসিফের কাছে। মিথ্যা। মায়া আর কিছু বলবে পাশ থেকে অয়ন ফোড়ং কেটে মায়াকে শুধিয়ে বলল, হৃদের ফোনটা আমার কাছে ছিল, আসিফকে দিয়েছিলাম আমি শশীকে দিয়ে রাখতে। হৃদকে ঘিরে মায়ের সকল ভুলগুলো মুহূর্তে ঝরঝর করে ভাঙা কাচের ন্যায় ভেঙে পড়ল। উজ্জ্বল আলোর ন্যায় চকচক করে উঠল মায়ার মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ার মুহূর্তেই লাজুকলতার চট করে হেসে ফেলল মায়া। হৃদ দেখল মায়ের মুহূর্তে পরিবর্তন হওয়া মুখটা। কিছু একটা আঁচো করে ফেলল সে। মায়ার লাজুকতা সিটিয়ে ফের হৃদকে কিছু বলবে পাশ থেকে শ্রেয়া বিষয়ে টেবিলের নিচ থেকে মায়ার হাত চেপে বাধা দিয়ে বলল, বোন এবার থাম, আর আগাইস না। হৃদ ভাই রে, তুই ট্রুথ অর ডেয়ার নিতে পর্যন্ত দিলি না,
তার আগেই গোয়েন্দার মতন প্রশ্ন শুরু করে দিলি। আরে ভাই, ট্রুথ নিলেও তো মানুষকে একটার বেশি প্রশ্ন করা যায় না, আর তুই আসামের মতন জেরা শুরু কইরা দিছস ভাইয়ের সাথে। বোন, তুই একটু থাম, নয়তো আমার ভাই রাইগা যাইব। মায়া সত্যি সত্যি থেমে যায় আশেপাশে সবাই হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদমায়াকে লক্ষ্য করেছে সেটা বুঝতে পেরে মায়া আরো লজ্জায় সিটিয়ে গেল। মায়া ধ্যান ভাঙতেই হাত বাড়িয়ে বোতলটা নিজের কাছে টানতে টানতে মিনমিন করে বলল, এবার আমি দিই। মায়ার বোতল রাউন্ডের মধ্যে হঠাৎ শশী আসলো ট্রেতে করে 3টা গ্লাসে পানি নিয়ে। অয়ন রাদীফের মতন করে হৃদকেও দেখা গেল সেই গ্লাসে পানি তুলে পান করতে। মুহূর্তেই মায়ার মন খারাপ হয়ে যায়, মুখটা অন্ধকারে ছেয়ে। হৃদ খালি গ্লাসটা ট্রেতে রাখতে রাখতে মায়ের অন্ধকার মুখটা পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে। মায়াদের থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমে সেজদির সাথে। বিগত কয়েকদিনের বিয়ের ঝামেলায় সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, তবে ঘুমাচ্ছে কিনা জানা নেই। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসলো, ওড়নাটা গায়ে চাদরের মতন জড়িয়ে মাথায় কাপড় টানলো। উদ্দেশ্য 3 তলায় উঁকি মারবে। মায়া শুনেছে হৃদ 3 তলায় থাকছে। মায়া সেজদিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজদিকে বলল, মায়া উপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করেছে 3 তলায় যেতে। 2 জন মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করে আবার চলে আসবে। সেজদি আর নিষেধ করল না। মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া দোতলার ফ্ল্যাট দিয়ে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম। হয়তো সবাই শুয়ে পড়েছে, এর জন্যই কম শব্দ পাচ্ছে মানুষের। মায়া আশেপাশে ফ্ল্যাটের দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভেতর থেকে, ধাক্কা দিলেই খুলে যাবে। এমনটা অবস্থায় মায়া ভয় করল 3 তলায় যেতে। আবার শ্রেয়া 3 তলায় আছে ভেবে মনে সাহস জুটিয়ে আস্তে ধীরে হেঁটে গেল উপরে। ঠিক একইভাবে 3 তলার ফ্ল্যাটের দরজাগুলো ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তেমন কেউ নেই, সবাই যার যার মতন করে রুমে শুয়ে। মায়া জানে শ্রেয়া কোন রুমে শুয়ে। সেজদির সাথে যখন মায়া উপরে এসেছিল তখন দেখেছিল শ্রেয়া কোন রুমে শুয়েছে। এমনকি এটাও জানে হৃদ কোন রুমটায় থাকছে। মায়া ভাবল শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উঁকি মারবে। লোকটাকে যদি দেখা যায় সে আশায়। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজার ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইল ভেতরে কে। বেশ করে উকিঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারল না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উঁকি মারতে পেছন থেকে কেউ মায়ের মাথায় টোকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদের কণ্ঠে চমকে উঠে তৎক্ষণাৎ ধরফরিয়ে পেছনে ঘুরতেই হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ের মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবেই বাড়িটা খেয়েই মায়া পেছনে যেতে চাইল, পিঠ ঠেকালো দেওয়ালে। হৃদ মায়ের পিঠের সঙ্গে লেগে দাঁড়াতেই কাঙ্ক্ষিত এই ধাক্কাটা লাগে। হৃদ জানতো এমনটা হবে। সে জেনে বুঝে মায়ের সঙ্গে লেগে দাঁড়িয়েছিল।
মায়া হঠাৎ হৃদের উপস্থিতি পেয়ে ভয়ে বুক ধুকপুকিয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনিয়ে মিথ্যা বলল, আমি তো শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম এই রুমে শ্রেয়া আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। শ্রেয়ার বদলে আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জায় সিটিয়ে নতমস্তিষ্ক হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করল। হৃদ মায়ার লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের 2 হাত দেওয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম, কি জেনে বুঝে আমার কাছে আসেন নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না।